আজ আমরা জীববিজ্ঞানের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটা হলো আধুনিক বিবর্তন তত্ত্বের মূল ৬টা স্বীকৃতি। আচ্ছা, আমাদের চারপাশে যে এত রকমের জীবজন্তু গাছপালা দেখি, কখনো ভেবে দেখেছেন এই বৈচিত্র্যটা এলো কোথা থেকে? বা নতুন নতুন প্রজাতি বা তৈরি হলো কি করে? এর সবচেয়ে ভালো বিজ্ঞানসম্মত ব্যাখ্যাটা কিন্তু আমরা পাই আধুনিক বিবর্তন তত্ত্ব থেকেই। আর এই তত্ত্বটা দাঁড়িয়ে আছে মূলত ৬টা প্রধান স্তম্ভ বা স্বীকৃতির ওপর। চলুন আজ আমরা এই ৬টা স্বীকৃতি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। তো কি থাকছে আমাদের আলোচনায়? আমরা শুরু করব বিবর্তনের একদম মূল ধারণাটা দিয়ে, তারপর দেখব গ্র্যাজুয়ালিজম বা ধীরে ধীরে পরিবর্তন বিষয়টা কি, এরপর আসবে স্পেসিয়েশন বা নতুন প্রজাতি তৈরি হওয়ার প্রক্রিয়া, তারপর আমরা কথা বলবো কমন অ্যানসেস্ট্রি বা যৌথ সাধারণ পূর্বপুরুষ নিয়ে, এরপরে আসছে খুব পরিচিত একটা টপিক ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন, আর সবশেষে আমরা জানব নন সিলেক্টিভ মেকানিজমস বা অনির্বাচনী পদ্ধতিগুলো সম্পর্কে। মেশ, তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের প্রথম স্বীকৃতি দিয়ে, অর্থাৎ বিবর্তনের মূল ধারণা। দেখুন, এই আইডিয়াটা কিন্তু জীবজগতের উৎপত্তি নিয়ে আগের অনেক ধারণাকেই একেবারে নাড়িয়ে দিয়েছিল। এটা কি বলছে? বলছে যে এই পৃথিবীতে আমরা যত প্রজাতি দেখি, হোক তারা জীবিত বা বিলুপ্ত, সবাই সময়ের সাথে সাথে একটা সরল সাধারণ পূর্বপুরুষ থেকেই ধীরে ধীরে বিকশিত হয়েছে। এখন প্রশ্ন হলো, বিজ্ঞানের ভাষায় বিবর্তন বলতে ঠিক কী বোঝায়? দেখুন, এখানে খুব সুন্দর করে বলা আছে, এটা হলো একটা জিন পুলের মধ্যে সময়ের সাথে সাথে অ্যালিল ফ্রিকোয়েন্সির পরিবর্তন। একটু কঠিন শোনালো, তাই না? আচ্ছা, সহজ করে বললে এর মানে হলো একটা প্রজাতি যখন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যায়, তখন তাদের জিনের মধ্যে কিছু পরিবর্তন আসে, আর বহু হাজার হাজার প্রজন্ম ধরে এই ছোট ছোট পরিবর্তনগুলো জমতে জমতে একসময় একটা প্রজাতি থেকে সম্পূর্ণ নতুন আরেকটা প্রজাতি তৈরি হয়ে যেতে পারে। এখানে একটা দারুণ ব্যাপার কিন্তু খেয়াল করার মতো, সেটা হলো বিবর্তন কিন্তু সব প্রাণীর ক্ষেত্রে একই স্পিডে হয় না। যেমন ধরুন তিমি বা আধুনিক মানুষ, এরা কিন্তু বেশ দ্রুত বিবর্তিত হয়েছে, কারণ এদের উপর পরিবেশের চাপ বা হাই সিলেকশন প্রেশার অনেক বেশি ছিল। আবার অন্যদিকে দেখুন, হর্সু ক্র্যাব বা জিঙ্কো গাছের মতো কিছু জীব আছে যারা লক্ষ লক্ষ বছর ধরেও বলতে গেলে প্রায় একই রকম রয়ে গেছে। আচ্ছা, এই যে বললাম পরিবর্তন হয়, এটা কিভাবে হয়? এটাই আমাদের দ্বিতীয় স্বীকৃতি, গ্র্যাজুয়ালিজম বা ধীরে ধীরে পরিবর্তন। এই কনসেপ্টটা খুব সোজা। এটা বলছে যে কোনো বড়সড় ইভলিউশনারি পরিবর্তন, চোখে পড়ার মতো পরিবর্তন হুট করে একদিনে হয় না, বরং এটা হয় অনেক অনেক দিন ধরে ছোট ছোট পরিবর্তনের অ্যাকিউমুলেশন বা জমার ফলে। একটা অসাধারণ উদাহরণ যদি দিই, যেমন ধরুন সরীসৃপ থেকে পাখির বিবর্তন। ভাবা যায়, এই বিশাল পরিবর্তনটা কিন্তু রাতারাতি ঘটে যায়নি। এটা এমন একটা প্রসেস যা ঘটতে লক্ষ লক্ষ বছর লেগে গেছে। অগণিত প্রজন্মের পর প্রজন্ম ধরে এটা হয়েছে। কোনো জটিল বৈশিষ্ট্য, ধরুন পাখির ডানা, এটা কয়েকটা জেনারেশনেই হুট করে তৈরি হয়ে যেতে পারে না। তাহলে প্রশ্ন হলো, এই যে বিবর্তনের গতি, এটা কিসের উপর নির্ভর করে? দেখুন, এখানে কয়েকটা ফ্যাক্টরের কথা বলা আছে। ১ নম্বর হলো বংশ বিস্তারের গতি। যত দ্রুত বংশবৃদ্ধি হবে, বিবর্তনও তত দ্রুত হবে। এই কারণেই তো ব্যাকটেরিয়া বা ভাইরাসের মধ্যে আমরা এত ফাস্ট এভলিউশন দেখি। ২ নম্বর হলো সিলেকশন প্রেশার বা পরিবেশের চাপ। আর ৩ নম্বর হলো পরিবেশটা কতটা স্থিতিশীল। একটা স্টেবল পরিবেশে যদি কোনো প্রাণী ভালোমতো খাপ খাইয়ে নেয়, তখন কিন্তু তার বিবর্তনের গতি অনেক কমে যায়। তো আমরা দেখলাম যে পরিবর্তন হয় এবং সেটা ধীরে ধীরে হয়, কিন্তু এই পরিবর্তনের ফলে ঠিক কি হয়? এখানেই আসছে আমাদের তৃতীয় স্বীকৃতি, স্পিসিয়েশন বা প্রজাতিকরণ। সোজা কথায় এটা হলো সেই প্রসেস যা ব্যাখ্যা করে কিভাবে একটা উৎস থেকে আজকের এই বিশাল জীবজগতের গাছটা এত ডালপালা মেলেছে, কিভাবে নতুন নতুন প্রজাতির জন্ম হয়। যদি একদম নির্দিষ্ট করে বলি, স্পেসিয়েশন হলো এমন একটা প্রক্রিয়া যেখানে একটা পূর্বপুরুষ প্রজাতি ভেঙে গিয়ে ২ বা তার বেশি নতুন প্রজাতি তৈরি করে, আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা হলো এই নতুন প্রজাতিগুলো আর নিজেদের মধ্যে ইন্টারব্রিড করতে পারে না, তারা প্রজননগতভাবে আলাদা হয়ে যায়। আর যেই মুহূর্তে এটা হয়, তখন থেকেই কিন্তু তাদের বিবর্তনের রাস্তাও আলাদা হয়ে যায়। এই ধাপগুলো এখানে খুব সহজ করে দেখানো হয়েছে। দেখুন, সাধারণত এটা শুরু হয় একটা প্রজাতি দিয়ে, তারপর কোনো কারণে হয়তো একটা নদী বা পাহাড়ের জন্য তাদের দুটো দল ভৌগোলিকভাবে আলাদা হয়ে যায়। এরপর লক্ষ লক্ষ বছর ধরে তারা নিজেদের পরিবেশে টিকে থাকার জন্য আলাদা আলাদা জেনেটিক পরিবর্তন নিজেদের মধ্যে জমা করতে থাকে, আর শেষ পর্যন্ত তারা এতটাই আলাদা হয়ে যায় যে যদি তাদের আবার এক জায়গায় আনাও হয়, তারা নিজেদের মধ্যে প্রজনন করতে পারে না। ব্যাস, হয়ে গেল দুটো আলাদা প্রজাতি।
এই যে একটা প্রজাতি থেকে দুটো প্রজাতি তৈরি হচ্ছে, এই আইডিয়াটাই কিন্তু আমাদের নিয়ে যায় পরের স্বীকৃতিতে, যেটা হলো কমন অ্যানসেস্ট্রি বা যৌথ সাধারণ পূর্বপুরুষ। এটা কিন্তু একটা অসাধারণ কনসেপ্ট। এটা বলছে যে আপনি এই পৃথিবীর যে কোনো দুটো প্রজাতিকে নিন, তারা দেখতে যতই আলাদা হোক না কেন, ধরুন একটা মানুষ আর একটা কলা, যদি আপনি সময়ের স্রোতে যথেষ্ট পেছনে যেতে পারেন, তাহলে দেখবেন তাদের একটা সাধারণ পূর্বপুরুষ ছিল। আর এটা শুধু কোনো ধারণা নয়, এর পক্ষে প্রচুর প্রমাণ আছে। যেমন পৃথিবীতে প্রায় সব জীবই একই রকমের বায়োকেমিক্যাল পাথওয়ে ব্যবহার করে। সবার জেনেটিক কোড, ওই যে ডিএনএ, সেটাও কিন্তু একই। আর সবচেয়ে বড় প্রমাণ হলো আমরা সব প্রজাতিকে একটা নেস্টেড হায়ারার্কিতে সাজাতে পারি, ঠিক যেন একটা ফ্যামিলি ট্রির মতো। এই যে শ্রেণীবিন্যাস, এটা কিন্তু একমাত্র কমন অ্যানসেস্ট্রির ধারণা দিয়েই ঠিকঠাক ব্যাখ্যা করা যায়। আচ্ছা, এবার আমরা আসছি পঞ্চম স্বীকৃতিতে, যেটা হয়তো বিবর্তন তত্ত্বের সবচেয়ে বিখ্যাত অংশ, ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন। বলতে পারেন এটাই হলো বিবর্তনের মূল ইঞ্জিন, যেটা অভিযোজন বা অ্যাডাপ্টেশন তৈরি করে। এখানে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে সেটা হলো ন্যাচারাল সিলেকশন কিন্তু কোনো র্যান্ডাম বা এলোমেলো ব্যাপার নয়। ব্যাপারটা কীরকম? ধরুন একটা প্রজাতির মধ্যে সবার জিনে কিছু না কিছু পার্থক্য থাকে। এখন যে পার্থক্যগুলো কোনো সদস্যকে পরিবেশে টিকে থাকতে আর বংশবৃদ্ধি করতে বেশি সাহায্য করে, বিজ্ঞানের ভাষায় যাকে বলে ফিটনেস বাড়ায়, সেই বৈশিষ্ট্যগুলি তো পরের প্রজন্মে বেশি করে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই না? আর সময়ের সাথে সাথে এইভাবেই পুরো প্রজাতিটা তার পরিবেশের জন্য আরও ভালোভাবে ফিট হয়ে ওঠে। এই জায়গাটা খুব ভালো করে বোঝা দরকার। দেখুন, মিউটেশন বা জিনের পরিবর্তন, যেটা হলো বিবর্তনের কাঁচামাল, সেটা কিন্তু পুরোপুরি র্যান্ডম। একটা প্রাণীর দরকার বলে কোনো মিউটেশন হয় না। কিন্তু ন্যাচারাল সিলেকশন, যেটা ওই মিউটেশনগুলোর উপর কাজ করে, সেটা একদমই র্যান্ডম নয়। এটা অনেকটা একটা ছাঁকনির মতো। যে মিউটেশনগুলো পরিবেশের জন্য ভালো, সেগুলোকে রেখে দেয় আর বাকিগুলোকে ছেঁকে ফেলে দেয়। এটা একটা নন র্যান্ডম ফিল্টারিং প্রসেস। আর এর ফলেই একটা মজার জিনিস হয়। দেখুন, ন্যাচারাল সিলেকশন তো কোনো মাস্টার ইঞ্জিনিয়ার নয় যে সব কিছু নিখুঁতভাবে ডিজাইন করবে। ওর হাতে যা আছে, মানে যে মিউটেশনগুলো অলরেডি হয়েছে, ও শুধু সেগুলো নিয়ে কাজ করতে পারে। তাই প্রায়ই দেখা যায় যে বিবর্তনের ফলে নিখুঁত ডিজাইনের বদলে কিছু অসম্পূর্ণ বা ব্যাড ডিজাইন তৈরি হয়। আর সত্যি বলতে কি, এই অসম্পূর্ণ ডিজাইনগুলোই কিন্তু বিবর্তনের পক্ষে অনেক বড় প্রমাণ, বিপক্ষে নয়। বেশ, আমরা প্রায় শেষের দিকে। আমাদের শেষ অর্থাৎ ষষ্ঠ স্বীকৃতি হল নন সিলেক্টিভ মেকানিজমস বা অনির্বাচনী পদ্ধতি। এটা আমাদের মনে করিয়ে দেয় যে ন্যাচারাল সিলেকশনে কিন্তু বিবর্তনের একমাত্র রাস্তা নয়, আরও কিছু প্রসেস আছে যেগুলো কিন্তু ইভলিউশনারি পরিবর্তন ঘটাতে পারে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো জেনেটিক ড্রিফট। এটা কি? এটা হলো স্রেফ ভাগ্যের খেলা, মানে চান্সের কারণে এক জেনারেশন থেকে পরের জেনারেশনে জিনের অনুপাতে কিছু র্যান্ডম পরিবর্তন ঘটে যাওয়া। ধরুন একটা ছোট গ্রুপে এমনি মানে পিওরলি বাই চান্স একটা বিশেষ বৈশিষ্ট্যওয়ালা সদস্যরা একটু বেশি বাচ্চা জন্ম দিল। এতে কি হবে? ওই বৈশিষ্ট্যটার কোনো বাড়তি সুবিধা না থাকলেও শুধু ভাগ্যের জোরেই সেটা ওই গ্রুপে বেশি কমন হয়ে যাবে। আর এই জেনেটিক ড্রিফটের প্রভাব সবচেয়ে বেশি বোঝা যায় ছোট পপুলেশনের ক্ষেত্রে। এটার ফলে এমন পরিবর্তন হতে পারে যা টিকে থাকার জন্য কোনো কাজই আসে না, মানে নন অ্যাডাপটিভ। এমনকি আমাদের ডিএনএতে যে কিছু জিন বা সুডো জিনস পাওয়া যায়, সেগুলোর অস্তিত্বও কিন্তু জেনেটিক ড্রিফট দিয়ে ব্যাখ্যা করা যায়। এগুলো হলো পুরনো জিনের অবশেষ, যেগুলো এখন আর কোনো কাজ করে না, কিন্তু এই র্যান্ডম প্রসেসের কারণে এখনও আমাদের জিনের মধ্যে রয়ে গেছে।